হ্যালো এভরিয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অ্যাডভান্স সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে স্টার্ট করেছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন গুগলের টপ 200 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম এবং গত আগের ভিডিওতে আমরা 50টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর এখন পর্যন্ত আলোচনা করেছি। সো আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে ব্র্যান্ডিনের ওয়েবসাইট থেকে আমরা লিস্টটা নিয়ে আসলে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ব্র্যান্ডিনকে কেন বলছি? ব্র্যান্ডিনকে আসলে এসইওর একজন মনেস্টার মার্কেটার বলা হয়, অর্থাৎ ব্র্যান্ডিন, নেইল পাটেল এরা আসলে অনেক পুরনো এসইওর আসলে নিয়ে প্র্যাকটিস করছে এবং এসইও নিয়ে কাজ করছে এবং স্টিল গুগলের যত উত্থান পতন এবং যত আপডেটই আসুক না কেন, আপনারা নীল পাটেল এবং ব্র্যান্ডিনের ওয়েবসাইট দেখবেন, তারা কিন্তু বড় ধরনের কোনো হিট কিন্তু গুগলের কোনো আপডেটে তারা এখন পর্যন্ত পড়েনি। সো নিঃসন্দেহে বলা যায় তারা খুব ভালো মার্কেটার এবং ইন্ডাস্ট্রিতে ভালো করছে। সেই জন্যই আমরা তাদের গাইডলাইনগুলো ফলো করে আমরা কাজ করার চেষ্টা করি। সো ইন্টারন্যাশনাল এসইওতে আমরা গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে কথা বলছিলাম। গত আগের ভিডিওতে আমরা 50 র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছি। আজকে বাকি যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করব। সো আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে, এবং এই অফিসিয়াল যে ব্লগটা যেটা আমি শেয়ার করছি স্ক্রিনে, সেই ব্লগটা থেকেও আপনারা চেষ্টা করবেন যে গো থ্রু করার জন্য, বা আপনারা সেই ব্লগটা থেকেও পড়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনাদের নলেজ ডে বাই ডে ইনক্রিজ হবে। আসলে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর মনে রাখার আসলে কোনো কিছু বিষয় না, বা মুখস্থ করার কিছু না। আপনি ডে বাই ডে যখন প্র্যাকটিস করবেন, এগুলো অটোমেটিকলি বাই ডিফল্ট আপনার কাজের ক্ষেত্রে চলে আসবে। তো চলেন আজকে বাকি যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা। তো আমরা গত আগের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর ভিতরে 50টা টপিক নিয়ে কথা বলেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাকিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি ইউআরএল স্ট্রেংথ। ইউআরএল স্ট্রেংথ অথবা ইউআরএল লেন্থ। ইউআরএল লেন্থটা আসলে যত শর্ট হবে, লং ইউআরএল হার্ট দ্য পেজ সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ঠিক আছে, এখানে বলছে যে এক্সেসিভলি লং, যত বেশি লং ইউআরএল হবে তো সেটা কি করবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির জন্য কি হবে, একটা কষ্টকর হয়ে দাঁড়ায় সেগুলোকে র্যাঙ্ক দেওয়া। শর্ট ইউআরএল হলে গুগল সেটা কি করতে পারে, খুব দ্রুত র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে। তো আমরা চেষ্টা করবো আমাদের ইউআরএলটা শর্ট রাখার জন্য। দেখেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর মূল কথাটা কিন্তু এখানে আলোচনা করে ফেলেছে, কিন্তু লং ইউআরএলটা দিয়ে দেয় নাই। যেমন গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর 2021 এরকম বড় কিন্তু করা যেত এই ইউআরএলটাকে, বাট সে শর্ট রাখার চেষ্টা করেছে। এরপর হচ্ছে ইউআরএল প্যাথ। এই পেজ ইজ ক্লোজার হোম পেজ মে গেট স্লাইট অথরিটি বুস্ট। মানে আপনি যে পেজে, আপনার হোম পেজের সাথে, যেমন আমার যেটা হোম পেজের সাথে যদি আমি এখন যদি এখানে আরো যদি আমি কিছু অ্যাড করতাম, যেমন রিভিউ, হ্যাঁ, অথবা আমি স্ল্যাশ দিলাম পোস্ট, স্ল্যাশ আমার পোস্টের পার্মালিঙ্ক। তো এই যে হোম পেজ থেকে যে আরো দুইটা স্টেপ যে আমি দূরে আমার যে পেজটা রাখলাম, এটাকে গুগল পছন্দ করছে না। গুগল বলছে যত বেশি হোম পেজের কাছাকাছি আপনার কি রাখেন, পার্মালিঙ্কটা রাখেন। এরপর হচ্ছে হিউম্যান এডিটর। আমরা অবশ্যই হিউম্যান এডিটরের মাধ্যমে আমাদের ব্লগ পোস্টের সবগুলো পেজ, সবগুলো পোস্টকে আমরা লেখানোর চেষ্টা করবো এবং অপটিমাইজ করার চেষ্টা করব। পেজ ক্যাটাগরি, হ্যাঁ, একটা পেজের পেজ ক্যাটাগরি থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটে। যেমন আমাদের এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে আমাদের যেই ডিজিটাল মার্কেটিং যেই পেজটার ওয়েবসাইটটা রয়েছে, আমাদের পার্সোনাল যে ওয়েবসাইটটা, সেখানে দেখেন আমি প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা করে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা ক্যাটাগরিতে বিভিন্ন রিসোর্স আপনাদের জন্য শেয়ার করা রয়েছে। হ্যাঁ, সো ক্যাটাগরি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা রিলেভেন্সি সিগন্যাল, আপনার ওয়েবসাইট যে কিসের সাথে কোন টপিক নিয়ে কাজ করছে এটা একটা রিলেভেন্সি সিগন্যাল হিসেবে কাজ করে ক্যাটাগরিটা। কিওয়ার্ড ইন ইউআরএল, আপনি যে টপিক নিয়ে কাজ করছেন, যেমন আমার এখানে পোস্ট হচ্ছে পিডিএফ, বেস্ট পিডিএফ প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। তো আমার দেখেন এই যে এই বেস্ট পিডিএফ প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস এর কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আমার কি রয়েছে, পার্মালিঙ্কেও রয়েছে। তো কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে এইটা, এই ইউআরএলটার ভিতরে কিওয়ার্ড রাখার চেষ্টা করা উচিত। ইউআরএল স্ট্রিং এর ভিতরে আমি যদি আপনাকে সহজ ভাষায় যদি বলি, আমাদের এই পোস্টটা দেখেন, এই যে হোম পেজ থেকে মার্কেটিং ক্যাটাগরি, দেন সেখান থেকে আমাদের এই পোস্ট ইউআরএল। তো এখানে দেখেন ইউআরএল স্ট্রিং এর ভিতরে কি বোঝাচ্ছে, সে ব্রেড কামের মাধ্যমে গুগলকে নেভিগেট করে দিচ্ছে। একটা হোম পেজে আসবেন, আপনি হোম পেজ থেকে আপনি যাবেন হচ্ছে এই ক্যাটাগরিতে, ক্যাটাগরি থেকে এই পোস্ট ক্যাটাগরিতে। ঠিক আছে, রেফারেন্স সোর্সেস, যত বেশি যে কোনো পোস্টের ভিতর রেফারেন্স সোর্স, পিডিএফ, ভিডিও, হ্যাঁ, ইনফোগ্রাফি এগুলো অ্যাড করা যায়, তত বেশি পেজের অথরিটি বাড়বে। ওকে, বুলেট এন্ড নাম্বার লিস্ট। বুলেট এন্ড নাম্বার লিস্ট তো সবাই বুঝে নি। আমি যদি একটু দেখাই, যে দেখেন এটা হচ্ছে বুলেট পয়েন্ট। ঠিক আছে, যে ফোটা ফোটা দিয়ে যে দেখানো হচ্ছে, এতে ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়ে। আর নাম্বার লিস্ট হচ্ছে কোনো 1 2 3 থাকলে এটা হচ্ছে নাম্বার লিস্ট। তো চেষ্টা করতে হবে পোস্টের ভিতরে যে কোনো জায়গায় মেনশন করা নাম্বার অথবা বা এই বুলেট পয়েন্টটা মেনশন করা উচিত। আচ্ছা, প্রায়োরিটি অফ পেজ সাইড ম্যাপ। ঠিক আছে, সাইট ম্যাপটা কি, আমি যদি আমার ওয়েবসাইটে যদি এখানে যাওয়ার পর যদি আমি এখানে যদি সাইটম্যাপ ডট এক্সএমএল, এটা যদি লিখে সার্চ করি, তাহলে যে কোনো ওয়েবসাইটে, শুধু আমাদের ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ সাবমিট করা থাকে,
এটা ইউজড এসইও এর মাধ্যমে জেনারেট করা হয় অথবা সাইটম্যাপ ওআরজির মাধ্যমে এটা করা যায়। তো এখানে দেখেন দুইটা সাইটম্যাপ আমার এখানে সাবমিট করা আছে, একটা হচ্ছে পোস্ট সাইটম্যাপ আর একটা হচ্ছে পেজ সাইটম্যাপ। ঠিক আছে, তো এই সাইটম্যাপটা আপনাদেরকে আমরা শিখাবো, আমরা যখন টেকনিক্যাল এসইও তে যাব তখন আমরা সাইটম্যাপ কিভাবে আপনারা অ্যাড করবেন বা সাবমিট করবেন সেটা আমরা দেখে আসবো। টু মেনি আউটবাউন্ড লিঙ্ক, এটা হচ্ছে কি বলবো, টু মেনি আউটবাউন্ড লিঙ্ক, এটা কি হচ্ছে ডিস্ট্র্যাক্ট দ্য মেইন কন্টেন্ট। আপনি যখন কোনো পোস্টের ভিতরে অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক দিবেন তখন আপনার মূল পোস্ট থেকে ইউজার কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে আদার পেজগুলোতে। ঠিক আছে, সে বারবার দেখবে যে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট, এখানে একটা অ্যাঙ্কর টেক্সট, মানে এখানে যে একটা অ্যাঙ্কর টেক্সট, এটার মানে হচ্ছে গিয়ে সে যদি এই অ্যাঙ্কর টেক্সটে দেখে তার মনে হয় যে না আমি এই প্রোডাক্ট একটু দেখে আসি, তাহলে কিন্তু এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা পেজে চলে গেল। তো এই যে আরেকটা পেজে চলে যাওয়া, এতে কিন্তু আমার ইউজারটা কিন্তু আরেক পেজে চলে যাচ্ছে। এখন আপনি শুধুমাত্র যখনই ইম্পর্টেন্ট এবং রিলেভেন্সি এবং যেখানে না দিলেই না, ঠিক সেই জায়গায় আপনাকে কি করতে হবে, এই অ্যাঙ্কর টেক্সট করতে হবে, বা সেই জায়গায় আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন বা আউটবাউন্ড লিঙ্ক দিবেন। ঠিক আছে, আপনার ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি পেজ কোনো ইউজার যখন আপনার পেজের ভিতরে আপনার ওয়েবসাইটের পোস্টের ভিতরে আসবে, সে যখনই কোনো পোস্টে ক্লিক করবে, ইন্টারনাল লিঙ্ক যদি হয় আপনার এক পেজ থেকে এক পেজে পেজ ভিউ বাড়ছে, হ্যাঁ অনেকক্ষণ সে স্টে করছে। বাট যখনই আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছেন, হ্যাঁ এখানে আউটবাউন্ড লিঙ্কের কথা বলা হচ্ছে, মানে আপনার পেজ থেকে যখন বাইরের কোনো পেজকে আপনি লিঙ্ক দিচ্ছেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এটা খুবই মাথায় রেখে এই কাজটা করতে হবে, খুব বেশি আউটবাউন্ড লিঙ্ক দেওয়া যাবে না। ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স আসলে খুবই একটা বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা চেষ্টা করব আমাদের সাইটের ইউজার এক্সপিরিয়েন্সটা কি করতে হবে, একটু ভালো রাখার চেষ্টা করব আমরা। ঠিক আছে, অর্থাৎ পোস্টের নেভিগেশন, হ্যাঁ ক্যাটাগরিগুলো ঠিক রাখা, ইউজার যাতে যে কোনো পেজ থেকে হোম পেজে চলে আসতে পারে, হ্যাঁ বিস্তারিত এই বিষয়গুলো আমরা সবসময় ফোকাস রাখার চেষ্টা করব। এরপরে আসে দেখেন পেজ এইজ। ঠিক আছে, একটা পেজের এইচ বা পিএ, যেটাকে বলে আমরা পেজ অথরিটি যেটা বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু দেখেন পেজ এজের কথা কি বলছে, অলদো গুগল প্রেফার ফ্রেশ কন্টেন্ট, ও সবসময় ফ্রেশ কন্টেন্টকে প্রেফার করে, অ্যান্ড ওল্ডার পেজ দ্যাট রেগুলারলি আপডেট, হ্যাঁ আউট পারফর্ম এ নিউয়ার পেজ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে যদি আপনার একটা ওল্ড পেজ থাকে সেটার অবশ্যই ভ্যালু রয়েছে, কখন যদি আপনি আপনার পোস্টটাকে কি করেন, নিয়মিত আপডেট করেন, তাহলে গুগল বলবে কি আপনার এটা পুরনো পেজ এবং এটার কি কন্টেন্ট গুলো আপডেট, আপনি কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে এগিয়ে থাকবেন। ঠিক আছে, আচ্ছা ইউজার ফ্রেন্ডলি লেআউট, অবশ্যই ইউজার ফ্রেন্ডলি লেআউট রাখতে হবে আমাদের ব্লগের ভিতরে, যাতে হোম কি বলবো মোবাইল রেসপন্সিভনেস, ট্যাবের রেসপন্সিভনেস, আবার ডেস্কটপের রেসপন্সিভনেস এরকম যেন থাকে, যে কোনো ইউজার যাতে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এসে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটকে কি পায়, সুন্দরভাবে ভিজিবল করতে পারে। আচ্ছা পার্ক ডোমেন নিয়ে আমি আগে কথা বলছি। পার্ক ডোমেন মানে হচ্ছে একটা ডোমেন কিনে আনইউজড রেখে দেওয়া, যেটা গুগলের চোখে খুবই খারাপ। আপনি যদি একান্তই কোনো ডোমেন যদি কিনে রেখে দিতে চান, কাজ না করেন, সেক্ষেত্রে কিছু কন্টেন্ট দিয়ে ফেলে রাখেন, এবং সেই কন্টেন্ট দিয়ে ফেলে রাখার পরে গুগল বুঝবে যে হ্যাঁ এখন সে কাজ করছে না, হয়তো পরে সে এটা এই ওয়েবসাইট নিয়ে কাজ করবে। কিন্তু যদি কিনে ফেলে রেখে দেন, সেক্ষেত্রে গুগল এটাকে স্প্যাম হিসেবে দেখা যায় এবং পরবর্তীতে ওই ডোমেন নিয়ে কাজ করে র্যাঙ্কিং এ আসা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, সো পার্ট ডোমেনটা আমরা রাখবো না, মানে না রাখার চেষ্টা করব। ইউজফুল কন্টেন্ট, এটা তো বুঝতেই পারছেন, যত বেশি ইউজফুল কন্টেন্ট দিবেন তত আপনার ওয়েবসাইটের কি হবে, বুস্ট আপ হবে। সাইট লেভেল কিছু ফ্যাক্টর এখানে এবার আলোচনা করা হচ্ছে। দেখেন কন্টেন্ট প্রোভাইড ভ্যালু অ্যান্ড ইউনিক লাইটস, এটা কি হচ্ছে, দেখেন গুগল হ্যাজ স্টার্টেড দ্যাট দে হ্যাপি টু প্যানালাইজ সাইট দ্যাট ডোন্ট ব্রিং এনিথিং নিউ অর ইউজফুল টু দ্য টেবিল, স্পেশালি থিন অ্যাফিলিয়েট সাইট। আচ্ছা, অনেক ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, অল্প একটু কথা বলে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিল। ঠিক আছে, এই ধরনের থিন অ্যাফিলিয়েট সাইটগুলোকে গুগল খুব দ্রুত প্যানালাইজ করে দেয়। আপনাকে কি করতে হবে, ইউজারকে কন্টেন্ট প্রোভাইড করতে হবে, ভ্যালু প্রোভাইড করতে হবে, হ্যাঁ এবং ইউনিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, বা ইউনিক ভাবে আপনার কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে কি করবে গুগল, আপনি কি করবেন, আপনাকে গুগল একটা পজিটিভলি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে দেখবে এটা। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। আমরা তো জানি কোনো ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এই যে কন্ট্যাক্ট আস, এটা একবারে মাস্ট হ্যাভ একটা কি একটা ব্লগে থাকতেই হবে। হ্যাঁ, কোনো ওয়েবমাস্টারের সাথে যদি আপনি আলাপ করতে যান, যেমন আমাদের এখানে কিন্তু নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট লিখে মেসেজ লেখে, এটা কিন্তু সরাসরি আমার মেইলে চলে আসবে। ঠিক আছে, এবং আমি কিন্তু সেই মেসেজটা দেখতে পারবো। তো এইরকম কন্ট্যাক্ট আস পেজ থাকাটা খুবই এই কি বলবো, এটা একবারে মাস্ট হ্যাভ একটা জিনিস একটা ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এটা কি করবেন, এটা আপনার ওয়েবসাইটে থাকতেই হবে। ঠিক আছে, ডোমেইন ট্রাস্ট এন্ড ট্রাস্ট র্যাঙ্ক। তো ট্রাস্ট র্যাঙ্ক যেটা আসলে আমরা কি সবাই জানি হচ্ছে মজের এটা একটা সিগন্যাল, ট্রাস্ট অথরিটি বা ডোমেইন অথরিটি।
তো এই ডোমেন ট্রাস্ট এবং ট্রাস্ট অথরিটি এটা বিল্ড আপ হয় ধীরে ধীরে যখন আপনি রিলেভেন্ট সাইট থেকে যখন আপনি কি করবেন লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করবেন। সো এই ট্রাস্ট র্যাঙ্কটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। যদি আপনি কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনার টিএ বা ট্রাস্ট ফ্লোটা বাড়বে। সো এটার জন্য আমাদের কোয়ালিটি লিঙ্ক বিল্ডিংটা প্রয়োজন। সো ট্রাস্ট ফ্লো বা ট্রাস্ট র্যাঙ্কটা বাড়ানোর জন্য আমাদের সবসময় কি করতে হবে, রিলেভেন্ট সাইট থেকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আচ্ছা, সাইট আর্কিটেকচার। আচ্ছা, একটা ওয়েবসাইটকে দেখে যেন গুগল বট সহজেই বুঝতে পারে যে আমি কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি, এই ওয়েবসাইটের হোম পেজ কোনটা, এই ওয়েবসাইটের ক্যাটাগরি পেজ কোনটা, এই ওয়েবসাইটের নেভিগেশন গুলো কি কি, কি কি পোস্ট আছে, হ্যাঁ এই ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজ কোনটা, কন্ট্যাক্ট আস পেজ কোনটা, মানে একটা ওয়েবসাইটের হোম পেজে ঢুকলেই যেন সে সবকিছু বিস্তারিত ডিটেলস বুঝতে পারে গুগল বট। সেভাবে গুগল বটকে ইউজার ফ্রেন্ডলি করে একটা ওয়েবসাইটের কি করতে হবে, ডিজাইনটা সাজাতে হবে। ঠিক আছে, এতে গুগল বটের হেল্প হয় ইন্ডেক্স করার জন্য পুরো পেজটাকে। সাইট আপডেট, হ্যাঁ মেনি এসইওস বিলিভার, মানে এসইও যারা করে তারা বিলিভ করে যে আপডেট অ্যান্ড স্পেশালি হয় নিউ কন্টেন্ট ইজ অ্যাডেড অন দিস সাইট। আপনি আপনার একটা ওয়েবসাইটে কি করলেন, নতুন নতুন কন্টেন্ট আপডেট করছেন, মানে আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি এখানে, কিছুদিন পর আমি বললাম যে হ্যাঁ এই পোস্টটা র্যাঙ্ক করছেন, এটা একটু আপডেট করি। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা কাজ করে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং গুগল রিসেন্টলি ডিনাই দ্যাট দে ইউজ পাবলিশিং ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ইন দেয়ার অ্যালগরিদম। গুগল বলছে যে আপনি মানে খুব ফ্রিকুয়েন্টলি বারবার পোস্ট কি না করে, পাবলিশ না করে, নতুন নতুন পোস্ট পাবলিশ না করে আপনার যে পুরোনো পেজগুলো রয়েছে সেগুলোর কন্টেন্ট ইমপ্রুভ করে, সেই কন্টেন্টগুলোকে কি করেন, আপডেট করেন, সেই কন্টেন্টের ভিতরে নতুন কন্টেন্ট অ্যাড করেন। ঠিক আছে, আপনার যেহেতু কন্টেন্ট তো অবশ্যই একটা ওয়েবসাইটের স্ট্রেংথ বাড়ানোর জন্য কাজ করে, বাট আপনার যেগুলো র্যাঙ্ক করছে না যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো দিয়েও আপনার ফোকাস দেওয়া রয়েছে। তাহলে কি হবে, থিম কন্টেন্ট থাকবে না, অর্থাৎ আপনি 200 পেজ তৈরি করেছেন, 200 পেজের ভিতরে এমন হলো একটাও র্যাঙ্ক করে না। হ্যাঁ, তো এই কন্টেন্টগুলো তাহলে কি হবে, এই কন্টেন্টগুলো কি ইউজারদেরকে কখনো কি ভ্যালু প্রোভাইড করতে পারবে না? হ্যাঁ, সেই জন্যই আপনার কি করতে হবে, যে কন্টেন্টগুলো র্যাঙ্ক করছে না সেই কন্টেন্টগুলোর উপরেও ফোকাসড হতে হবে, সেই কন্টেন্টগুলোতে আপডেট করতে হবে, সেই কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করে যাওয়ার জন্য ট্রাই করতে হবে। আচ্ছা, প্রিসেন্স অ্যান্ড সাইটম্যাপ। আচ্ছা, গুগল বলছে যে এ সাইটম্যাপ হেল্পস দ্য সার্চ ইঞ্জিন ইন্ডেক্স ইউর পেজ ইজিয়ার মোর থ্রুলি ইমপ্রুভিং ভিজিবিলিটি। আচ্ছা, সাইটম্যাপ তো আমি বলছি, এক্সএমএল সাইটম্যাপ সম্পর্কে আমি আপনাদের আলোচনা করেছি। এক্সএমএল সাইটম্যাপ না থাকলে গুগল আসলে বুঝবে না আপনার ওয়েবসাইটে কি কি রয়েছে, কয়টা পেজ রয়েছে, কয়টা পোস্ট রয়েছে, এবং কোন পেজটাকে সে ইন্ডেক্স করবে, এই বিষয়গুলো আপনার ওয়েবসাইটের কি কি পার্টকে সে ইন্ডেক্স করবে এগুলো আসলে বুঝতে পারে না। সো এটা থাকতেই হবে। ঠিক আছে, সো এটাকে অনেকে মনে করতো যে আগে এসইওর জন্য এটা খুব বুস্ট আপ হবে, বাট বর্তমানে গুগল বলছে কি, গুগল রিসেন্টলি স্টার্টেড দ্যাট HTML sitemap aren't useful for SEO। ঠিক আছে, HTML sitemapটা কি ইউজফুল না, বাট XML sitemap যেটা সেটা খুব কিন্তু হেল্পফুল। আচ্ছা, সাইট আপ টাইম। আচ্ছা, বর্তমানে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনেকগুলো হোস্টিং প্রোভাইডার রয়েছে, অনেকেই দেখা যায় যে ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে বাংলাদেশি অনেক হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং পারচেজ করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় যে তাদের ডাউন টাইম থাকে। হ্যাঁ, শুধু বাংলাদেশি না, আমরা যদি ইন্টারন্যাশনালি যদি দেখি, যেমন নেমচিপের, আমি নিজেও নেমচিপ ব্যবহার করি, তারপর একটা প্রবলেমের কথা না বললেই না, সেটা হচ্ছে কিন্তু এদের কিন্তু ডাউন টাইম থাকে অনেক। সো চেষ্টা করবেন যে যদি নেমচিপে নিয়েই ফেলেন আপনি ডোমেন ট্রান্সফার করতে পারবেন, আর যদি সেটা আপনার কাছে জটিল মনে হয় আপনি পাশাপাশি অন্য হোস্টিংগুলোতে ট্রাই করতে পারেন যদি আপনার অ্যাবিলিটি থাকে। ব্লু হোস্ট রয়েছে, এখানে হোস্ট ক্যাটার রয়েছে, সাইট গ্রাউন্ড রয়েছে, এরা খুব ভালো সার্ভিস দিচ্ছে। আপনি এদের থেকে নিতে পারেন হোস্টিং, বর্তমানে খুব ভালো ভালো অফারও চলছে তাদের। সো ভালো একটা কোম্পানির, একটা ব্র্যান্ডেড রেপুটেড একটা কোম্পানি থেকে হোস্টিং পারচেস করা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাইট যদি আপ না থাকে, অলওয়েজ ডাউন টাইম থাকে, তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিং এর জন্য কিন্তু বিশাল বিপদ হিসেবে দাঁড়াবে। ঠিক আছে, সার্ভার লোকেশনটা মেবি স্পেশালি আপনি যদি জিওগ্রাফিক্যালি রিজিয়ন অনুযায়ী যদি আপনি ইউজ করেন, তাহলে ইউকে ইউজ ডাটাবেস বা সার্ভার যদি ইউজ করেন সেক্ষেত্রে ভালো। ঠিক আছে, এটা সার্ভার লোকেশনটা আসলে ইনফ্লুয়েন্স হোয়ার ইউজ সাইট র্যাঙ্ক। ঠিক আছে, একটা সার্ভার লোকেশনটা আপনার সাইট র্যাঙ্কিং এর উপরও কি করে, ফ্যাক্ট রাখে। এসএসএল সার্টিফিকেট, মাস্ট হ্যাভ এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। এই যে দেখেন, এই যে এখানে যে একটা লক চিহ্ন, হ্যাঁ তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর, আমার এখানে যে কোনো প্রকার ট্রানজাকশন, যে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল লেনদেনও মানুষ করতে পারবে এই সিকিউর চিহ্নটা থাকলে। ঠিক আছে, মানে সাইট থেকে কোনো সিকিউর চিহ্নটা থাকার মানে হচ্ছে আপনি যখন কোনো ট্রানজাকশন ওয়েবসাইটে করবেন আপনার ইনফরমেশনগুলো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক আছে, এবং গুগল HTTPS যুক্ত ওয়েবসাইটগুলোকে একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে দেখে, তো কখনোই এরকম যেন না হয়, ইনসিকিউর যেন না থাকে, মানে সাইটের যেন SSL অবশ্যই যেন থাকে। ঠিক আছে, EAT এ শর্ট ফর এন্টারপ্রাইজ
authoritativeness and trustworthiness. Google may give an easy to site that high level of EAT. আচ্ছা, স্পেশালি সাইট দ্যাট পাবলিশড হেলথ রিলেটেড কন্টেন্ট। আচ্ছা, যখন আপনি ইএটি এই আপডেটটা বা এই ফ্যাক্টরটা তখন এসেছে যখন মানুষ হেলথ ব্লগ বা ফিটনেস ব্লগগুলোতে কাজ করা শুরু করলো। তো গুগল বলছে তোমার যদি সেই বিষয়ে যদি এক্সপার্টাইজ থাকে তাহলে তুমি সেই বিষয় নিয়ে কি করো, টপিক নিয়ে লেখো, ঠিক আছে। অর্থাৎ আপনি হেলথ রিলেটেড টপিক লিখেন, আপনি যেন একজন হেলথ অ্যাডভাইজার বা ফিটনেস ট্রেনার এই ধরনের যেন একজন আপনার এক্সপার্টাইজ থাকে, তাহলে মানুষের কি হবে, আপনার ওয়েবসাইটের উপরে একটা ট্রাস্ট অর্থিনেস তৈরি হবে, আপনার ওয়েবসাইটের একটা অথরিটিনেস তৈরি হবে এবং সবাই বলবে যে আমি একজন এক্সপার্টাইজ থেকে হেলথের ইনফরমেশন গুলো নিচ্ছি, ঠিক আছে। সো যদিও এবার গেইন নিশ, বর্তমানে কিন্তু র্যাঙ্ক করার জন্য অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে আপনাকে এই ধরনের হেলথ বা ফিটনেস রিলেটেড ব্লগ নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন ইউর সাইট। অবশ্যই ডুপ্লিকেট মানেই হচ্ছে খারাপ। ডুপ্লিকেট জিনিস থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। সব জায়গায় ইউনিক চেষ্টা করবো, সবকিছুতে ইউনিক রাখার জন্য, সেটা মেটা ডেসক্রিপশন হোক, সেটা কন্টেন্ট কনটেক্সট হোক, সেটা আমার সাইটের ইনফো হোক, যেটাই হোক, আমাকে কি করতে হবে, পেজের ভিজিবিলিটি সার্চ ইঞ্জিনে ভালো রাখার জন্য ডুপ্লিকেট মেটা ইনফরমেশন আপনার সাইট থেকে কি করতে হবে, এটা আপডেট করতে হবে। ব্রেড ক্যাম নেভিগেশন, ওই যে ব্রেড ক্যাম নিয়ে আমি কথা বলেছি, কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যদি কোনো পোস্ট ওপেন করেন আপনি, আমি যদি আপনাকে আরেকটা পোস্ট ওপেন করে দেখাই, মানে নেভিগেট করে দেওয়া গুগল বটকে যে এই পোস্টটা, এই যে দেখেন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগ, এটা কোথায় রয়েছে, হোম থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, দেন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ, কিন্তু এখানে আরো কিছু ক্যাটাগরি রয়েছে, ব্লগিং, ওয়ার্ডপ্রেস থিম, এই ক্যাটাগরিগুলোতেও এই পোস্টটা কি রয়েছে, ইনলিস্টেড রয়েছে। তো এই যে নেভিগেশনটা, যেমন প্রোডাক্ট প্লাস ইলেকট্রিক গিটার এবং গিটারের নাম, এই যে এইভাবে করে আপনাকে কি করে দেবো, ব্রেড ক্যাম দিয়ে নেভিগেট করে দেওয়া, এটা একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করবে। তো এর পরবর্তীতে দেখছেন মোবাইল অপটিমাইজ। ডেফিনেটলি আমরা বুঝতে পারছি সাইটটার যখন থিম কিনবো, থিমটা মোবাইল অপটিমাইজ থাকতে হবে। ইউটিউব, দেয়ার আর নো ডাউট ইউটিউব ভিডিও আর দ্য গিভেন পটেনশিয়াল ট্রিটমেন্ট ইন দ্য এসিআরপি, প্রবাবলি বিকজ গুগল ওনস ইট। গুগলের যেহেতু একটা নিজস্ব প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, সো আপনি যখনই কোনো আর্টিকেলের ভিতরে ইউটিউব এমবেড করছেন ভিডিও, তো সেক্ষেত্রে গুগল কি করছে, আপনার সেই পোস্টটাতে একটা আলাদা এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে, যেহেতু গুগলের প্রোডাক্ট আপনি ইউজ করছেন। এবার আসেন নিচের দিকে যাই, সাইট ইউজিবিলিটি, এটা তো আমরা বুঝতেই পারছি। গুগলের র্যাঙ্ক ব্রেইন, যে আমরা যে র্যাঙ্ক ব্রেইনের যে গুগলের যে আটা এসেছিল, আপডেটটা এসেছিল, সেই আপডেট আমরা কি দেখেছিলাম, যে একটা ওয়েবসাইটের যত বেশি নেভিগেশন ভালো থাকবে, হ্যাঁ, যত বেশি সাইটের মানে লোডিং স্পিড, ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকবে, যত বেশি পেজ ভিউ হবে, তখন কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু দ্রুত কিন্তু র্যাঙ্কিং এর দিকে এগিয়ে থাকবে, ঠিক আছে। সো এই জন্য সবসময় সাইটের ইউজিবিলিটিটা, বাউন্স রেটটা ঠিক রাখার জন্য সাইটের ফাস্ট লোড হওয়া, ভালো থিম ইউজ করা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলোর দিকে আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ইউজ গুগল অ্যানালাইটিক এন্ড গুগল সার্চ কনসোল। গুগলের এইগুলো প্রোডাক্ট, গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক, আমরা এই দুইটা বিষয় নিয়ে আমাদের টেকনিক্যাল পার্টগুলোতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এই দুইটা ফিচার না ইউজ করলে আপনি বুঝবেনই না আপনার ওয়েবসাইট কোন পজিশনে আছে। আচ্ছা, ইউজার রিভিউজ এন্ড সাইট রিপুটেশন। আপনি যদি কোনো ই কমার্স সাইট নিয়ে কাজ করেন, আপনি যদি কোনো এই রিভিউস রিলেটেড কোনো সাইট নিয়ে কাজ করেন যেখানে আপনার প্রোডাক্ট রয়েছে, তো সেক্ষেত্রে ইউজারদের রিভিউ এবং সাইট রিপুটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাস্টমার রিভিউটা। বা আপনার যদি কোনো অফিসিয়াল পেজ থাকে, সেই পেজে যদি আপনার যদি কোনো আপনার যদি কি থাকে, প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টে যদি কাস্টমার রিভিউ থাকে, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা অনেক পজিটিভ সিগন্যাল হিসেবে গুগল দেখে কোনো প্রোডাক্টের রিভিউসটা। এখন প্রশ্ন হচ্ছে, ব্লগে কি রিভিউ থাকবে না? ব্লগ সাইটে রিভিউ থাকবে না, এটা শুধু ই কমার্স সাইটের জন্য বা প্রোডাক্ট রয়েছে যে সকল ও কমার্স সাইটগুলো রয়েছে তাদের জন্য আসলে ইউজার রিভিউসটা ইম্পর্টেন্ট, বা সাইট রিপুটেশনটা এটা ডিপেন্ড করে আর কি। কোর ওয়েব ভাইটাল, এটা হচ্ছে, আচ্ছা, কোর ওয়েব ভাইটাল আর মোর দেন টায়ার ব্রেকার ইন টার্মস অফ দেয়ার ইম্প্যাক্ট অফ র্যাঙ্কিং, ঠিক আছে। এখানে ওয়েব ভাইটাল বলতে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বোঝাচ্ছে, একটা দুইটা না, অনেকগুলো পার্টের সমন্বয়, যেহেতু কোর মানে বুঝতে পারছেন যে অনেকগুলো পার্টের সমন্বয়ে এই কোর ওয়েব ভাইটাল এই শব্দটা ব্যবহার হচ্ছে। তো এখানে দেখেন, এখানে কি বলছে কোর ওয়েব ভাইটাল সম্পর্কে আমরা যদি একটু দেখি, হোয়াট আর দ্য কোর ওয়েব ভাইটাল। এখানে দেখেন, কোর ওয়েব ভাইটাল আর দ্য থ্রি ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা হচ্ছে এলসিপি, একটা হচ্ছে এফআইডি, একটা হচ্ছে সিএলএস, থ্রি ম্যাট্রিক অফ এক্সপিরিয়েন্স অফ ল্যান্ডিং ওয়েব পেজ, ঠিক আছে। দিস ম্যাট্রিক্স, আচ্ছা, কোথায় গেল, দিস ম্যাট্রিক্স স্কোর হাউ কুইকলি পেজ কন্টেন্ট লোড, একটা, ঠিক আছে, হাউ কুইকলি ব্রাউজার লোড, দুইটা,
ওয়েব পেজ ক্যান রেসপন্স দ্য ইউজার টু ইনপুট, ঠিক আছে, অ্যান্ড হাউ আনস্টেবল দ্য কন্টেন্ট ইজ অ্যাজ ইট লোডস দ্য ব্রাউজার। মানে তিনটে বিষয় নিয়ে কোর ওয়েব ভাইটাল এখানে বলছে কত দ্রুত আপনার ওয়েব পেজ লোড হচ্ছে, লোডিং স্পিডটা, কত দ্রুত আপনার পেজের কন্টেন্ট গুলো ভিজিবল হচ্ছে সেটা, হ্যাঁ, কত দ্রুত আপনার কন্টেন্টটা ইউজারকে দেখাতে পারছেন, হ্যাঁ, টোটাল এই ইউজার এক্সপিরিয়েন্সের উপরে কোর ওয়েব ভাইটালটা ডিপেন্ড করে, এবং এটার জন্য আমাদের ফাস্ট লোডিং এবং লাইট ওয়েট থিম আমাদের ইউজ করতে হবে। এবার আসেন ব্যাকলিং ফ্যাক্টর কিছু রয়েছে, সেগুলো নিয়ে কথা বলি। লিঙ্কিং ডোমেন এজ, আমরা যখন কোনো ডোমেনের সাথে আমাদের ওয়েবসাইটটা যখন অ্যাড হবে বা একটা লিঙ্ক আমরা পাবো, সেক্ষেত্রে ডোমেন এজটা অনেক ইম্পর্টেন্ট। ডোমেন এজ মানে হচ্ছে ডিএ, ডিএ যত বেশি থাকবে আমাদের ওয়েবসাইটে তত বেশি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করবে। অফ লিঙ্কিং রুট ডোমেন, একটা হচ্ছে রুট ডোমেন, একটা হচ্ছে সাব ডোমেন, ঠিক আছে। আমার এটা হচ্ছে যে edoncapsule.com, এটা হচ্ছে রুট ডোমেন, edoncapsule.com/বাংলা এটা হচ্ছে সাব ডোমেন। তো রুট ডোমেন থেকে যখন লিঙ্ক পাবেন সেটা বেশি এফেক্টিভ হবে সাব ডোমেনের থেকে, ঠিক আছে। এবার আসেন লিঙ্কিং অফ সেপারেট সি ক্লাস আইপি। সি ক্লাস আইপিটা হচ্ছে, এটা হচ্ছে পিভিএন এর সাথে সম্পর্কিত। আমরা পিভিএন নিয়ে আলোচনা করলে আপনাদেরকে সি ক্লাস আইপিটা সম্পর্কে ডিটেইলস ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। অফ লিঙ্কিং পেজ, হ্যাঁ, the total number of linking page even the same domain is may impact ranking। আচ্ছা, এখানে বলছে হচ্ছে আপনি একটা ডোমেন থেকে বারবার লিংক না নিয়ে আপনি কি করেন, আলাদা আলাদা ইউনিক আলাদা আলাদা কি করেন, পেজ থেকে আপনার লিংক নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। একটা ডোমেন থেকে নিয়ে করলে মানে একটা ওয়েবসাইটে 10টা পেজ থেকে যদি আপনি একটা ব্যাকলিংক নেন, সেটার যে ইম্প্যাক্টটা একটা পেজ থেকে ব্যাকলিংক নিলে সেটারও সেম একই ইম্প্যাক্ট থাকবে। সো আপনাকে চেষ্টা করতে হবে আলাদা আলাদা ইউনিক ডোমেন থেকে লিঙ্ক গুলো নেওয়ার জন্য। ব্যাকলিংক ফ্রম অ্যাঙ্কর টেক্সট, আমরা যত ধরনের ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক, গেস্ট পোস্ট ব্যাকলিংক, ফোরাম ব্যাকলিংক, হ্যাঁ, অনেক ব্যাকলিংক এর নাম তো আমরা শুনেছি, কিন্তু সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমরা গেস্ট পোস্টের মাধ্যমে যখন কি করব, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে কি করব, লিঙ্ক পাবো, সেটা সবচাইতে বেশি কি করবে, র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করবে। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট এটা খুব মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। অল্টার ট্যাগ ফ্রম ইমেজ লিঙ্ক, প্রত্যেকটা ইমেজের ভিতরে কিন্তু একটা অল্টার ট্যাগ থাকে, সেটা কিভাবে আমি আপনাদের দেখাই আমার। আচ্ছা, অল্টার ট্যাগটা যখন কোনো ইমেজে ক্লিক করে সেক্ষেত্রেও দেখা যায়, আবার ইমেজের নিচেও দেখা যায়, ঠিক আছে। যেমন আমার এখানে যে ফিচার ইমেজের ভিতরে কোনো অল্টার ট্যাগ আছে কিনা, যে ইমেজের ভিতরে যদি আমি কার্সার রাখি মাউসের, তখন দেখেন এই যে দেখেন কি লেখা হচ্ছে, একটা কিন্তু অল্টার টেক্সট হচ্ছে বেস্ট ডোমেন নেম ব্রোকার, ঠিক আছে, মানে এই ইমেজের অল্টার ট্যাগ দেওয়া রয়েছে। তো অল্টার ট্যাগটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। লিঙ্কিং ফ্রম edu and .gov সাইট, হ্যাঁ, তো এখানে বলছে যে গুগল একটা সময় এটাকে খুব বেশি প্রাধান্য দিত, ঠিক আছে। বলতো যে টিএলডি, মানে বর্তমানে ম্যাট হ্যাজ স্টার্টেড দ্যাট টিএলডি ডাজন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর ইনটু সাইট ইম্পর্টেন্স, ঠিক আছে। যেমন এখানে বোঝাচ্ছে এটা যে আপনি .com .gov এই যে টিএলডিটা, ঠিক আছে, সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সাইটের কন্টেন্ট গুলো কি, সাইটটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি একটা চাইনিজ ওয়েবসাইট থেকে বা একটা রাশিয়ান ওয়েবসাইট থেকে, রাশিয়ান ইডিউ ওয়েবসাইট থেকে লিঙ্ক নেওয়ার থেকে, হার্ভার্ডের থেকে বা অক্সফোর্ডের থেকে, এদের ইডিউ সাইট থেকে যদি আমি লিঙ্ক নিই, সেটা কিন্তু গুগলের কাছে অনেক অথরিটি সম্পূর্ণ। আপনি এমন একটা সাইট থেকে লিঙ্ক নিলেন যেটার সাথে আপনার সাইটের কন্টেন্টের কোনো মিল নেই। আমি ইংলিশ ভাষায় কাজ করছি, বাট আমি রাশিয়ান একটা ইডিউ সাইট থেকে লিঙ্ক নিচ্ছি, তাহলে রাশিয়ান কন্টেন্টের কাছে আমার ইংলিশ ভাষাটা কিভাবে ভ্যালুয়েবল হয়। কিন্তু আমি ইংরেজি ভাষায় কাজ করছি এবং আমি কি বললাম, ইংলিশ ইডিও ওয়েবসাইট থেকে লিঙ্ক যদি নিয়ে আসতে পারি, সেটা কিন্তু গুগল খুব ভালো চোখে দেখবে এবং সেটার জন্য কিন্তু গুগল খুব ভালো অথরিটিও আপনাকে দিবে। আবার একইভাবে আমি যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি যে বাংলা কোনো ইডিও বা গভ ওয়েবসাইট থেকে যদি আমি লিঙ্ক পাই, তো সেটাও কিন্তু আমার ওয়েবসাইটের জন্য কিন্তু কি দারুণভাবে কিন্তু র্যাঙ্কিং এর জন্য বুস্ট আপ করবে। সো এটা মাথায় রাখতে হবে, এমন কোনো সাইট বা .gov বা .edu সাইট থেকে লিঙ্ক নেওয়া যাবে না যেটা রিলেভেন্ট নয়। এটা এগুলো অ্যাভয়েড করাটা বর্তমানে ভালো, ঠিক আছে। নিলে রিলেভেন্সি রেখে, ঠিক আছে, লিঙ্ক নিতে হবে। তো অথরিটি অফ লিঙ্কিং পেজ, হ্যাঁ, তো অথরিটি অফ লিঙ্কিং পেজ, আমি যে ওয়েবসাইটের থেকে লিঙ্ক নিচ্ছি সেই ওয়েবসাইটের অথরিটিটা কিরকম, অর্থাৎ পেজ অথরিটিটা কিরকম, সেই পেজ অথরিটিটা ডিটারমাইন করে হচ্ছে সেই ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক রয়েছে। সেই ওয়েবসাইটে যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে, আপনার সেই লিঙ্ক অথরিটিটা তত বেশি আপনি বৃদ্ধি পাবেন, ঠিক আছে। অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন, ঠিক আছে, একটা ডোমেন ওয়েবসাইটে যে আমরা যে বলি যে ডিএ কত, হ্যাঁ, ডোমেন অথরিটি, তো এই অথরিটিটা মানে ডিটারমাইন্ড হয় হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেন এজের উপরে, একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে, একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের উপরে। সো আপনি যখন কোনো লিঙ্ক নেবেন তখন চেষ্টা করবেন আপ টু অ্যাটলিস্ট 30+, নিচে না, 30+ ডিএ ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য, যেটা ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ভ্যালু দিবে আপনাকে, ঠিক আছে। লিঙ্ক ফ্রম কম্পিটিটর, আমি একটা টপিক নিয়ে কাজ করছি, যেমন বেস্ট ডোমেন ব্রোকার, আমি এই টপিকটা নিয়ে কাজ করছি। এখন আমার অনেক কম্পিটিটর রয়েছে এই টপিকটা নিয়ে কাজ করছে। এখন আমি যদি সেই কম্পিটিটরদের থেকে আমি যদি এই টপিকের উপরে যদি আমি একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারি, সেটা কিন্তু বেশি গুগল কি করবে,
প্রায়োরিটি দিবে। লিঙ্ক ফ্রম এক্সপেক্টেড ওয়েবসাইট, ঠিক আছে। অলদো speculative some SEOs believe that Google won't fully trusted your website until you get linked from to set the expected authority site of your industry, ঠিক আছে। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে আমি বর্তমানে যখন আমি লিঙ্ক বিল্ডিং করছি, আমি অনেক সময় অনেক ফ্রি অফার পাই, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে রয়েছে ফ্রি গেস্ট পোস্টিং, এরকম থাকে অনেক ওয়েবসাইটের ভিতরে রয়েছে। তো আমরা বলি যে ফ্রি যেহেতু দিচ্ছি, আমরা কি করি, এখান থেকে একটা গেস্ট পোস্ট নেই বা একটা লিঙ্ক নেই, কিন্তু সেই ওয়েবসাইটের কোনো অথরিটি নেই। তো গুগল বলছে যতক্ষণ না তুমি অথরিটি ওয়েবসাইট থেকে তোমার লিঙ্ক আসছে না, ততক্ষণ তোমার ওয়েবসাইট কি করবে না, গুগল ওন্ট ট্রাস্ট ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটকে ততক্ষণ ট্রাস্ট করবে না আনটিল ইউ গেট লিঙ্ক ফ্রম দ্য কি এক্সপেক্টেড অথরিটি সাইট। আপনি যদি অথরিটি সাইট থেকে, আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশের অথরিটি সাইট থেকে যদি আপনি লিঙ্ক না পান, তাহলে গুগল কি করবে না, আপনাকে সেই লিঙ্কের কোনো কি করবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো ভ্যালু দিবে না। লিঙ্ক ফ্রম ব্যাড নেইবারহুড, ঠিক আছে। লিঙ্ক ফ্রম সো কল্ড ব্যাড নেইবারহুড মে হার্ট ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনি অনেকে দেখেন অনেক ইউজার জেনারেটেড যে লিঙ্কগুলো থাকে, হ্যাঁ, বিভিন্নভাবে অনেকে লিঙ্ক ক্রিয়েট করে দেয়। তো সেই ধরনের লিঙ্ক ফ্রম ব্যাড নেইবারহুড, আপনার এখানে খারাপ প্রতিবেশী বোঝাচ্ছে না, এটার মানে হচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা যে আপনাকে খারাপ লিঙ্ক করে বানিয়ে দিবে, অটো কিক দিয়ে, অটো সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করে দেয়, এগুলো আপনার সাইটকে ক্ষতি করবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। গেস্ট পোস্ট, অলদো লিঙ্ক ফ্রম গেস্ট পোস্ট স্টিল পাস ভ্যালু, গেস্ট পোস্টের মাধ্যমে এটা কি হয়, ভ্যালু পাস হয়। দে লাইকলি আরেন্ট অ্যাজ এ পাওয়ারফুল অ্যাজ এ ট্রুথ এডিটোরিয়াল লিঙ্ক প্লাস লার্জ স্কেল অফ গেস্ট পোস্টিং ক্যান গেট ইউর সাইট ইনটু ট্রাভেল, অতিরিক্ত পরিমাণে গেস্ট পোস্ট কিন্তু আপনার সাইটকে ট্রাভেল ফেলতে পারে। তো গেস্ট পোস্টের জন্য যে ম্যাজিক্যাল ফর্মুলা রয়েছে সেগুলো আমরা নিয়ে সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব। লিঙ্ক ফ্রম অ্যাডস, ঠিক আছে। অ্যাকর্ডিং টু গুগল, লিঙ্ক ফ্রম অ্যাডস শুড বি নো ফলো, ঠিক আছে। for or use the relation sponsor attribution, এটা ইউজ করতে হবে। however it's likely that Google is able to identify the filter out follow link from ads, ঠিক আছে। লিঙ্ক ফ্রম অ্যাড থেকে যে লিঙ্কগুলো আসবে সেগুলো থেকে কি করতে হবে, রিলেশন নো ফলো দিয়ে রাখতে হবে, এবং গুগল কিন্তু এটা বুঝতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে হোম পেজ অথরিটি, একটা ওয়েবসাইটের হোম পেজের অথরিটিটা সবসময় বেশি থাকবে, অর্থাৎ এই যে হোম পেজের যে টোটাল ওয়েব পেজের যে যতটুকু অথরিটি, হোম পেজের অথরিটি তার থেকে বেশি থাকবে। সো হোম পেজ থেকে ব্যাকলিঙ্ক নিতে পারলে সেটা বেশি কি থাকবে, পাওয়ারফুল হবে। অর্থাৎ আমি যদি এই ওয়েবসাইটের হোম পেজ থেকে যদি আমি কোনো ব্যাকলিঙ্ক নিতে পারি, তাহলে সেটা কি হবে, সেটা বেশি পাওয়ারফুল হবে। আচ্ছা, নো ফলো লিঙ্ক, there is one of the most controversial topic in SEO. Google official word is the matter is in general we don't follow them. নো ফলো লিঙ্কে তারা এখনো বলছে কি আমরা ফলো করি না, বাট আগে যেটা ভাবা হতো যে নো ফলো লিঙ্কসটাকেও গুগল কি করতো, ফলো করতো, বাট বর্তমানে গুগলের কি অপিনিয়ন হচ্ছে ইন জেনারেল উই ডোন্ট ফলো দেম, আমরা নো ফলো লিঙ্কটাকে ফলো করি না। সো কোনো ওয়েবসাইট সেটা যতই বেশি ট্রাস্টওয়ার্দি হোক, যতই বেশি হাই ডিএপি হোক, যদি নো ফলো হয় সেক্ষেত্রে লিঙ্ক না নেওয়াটাই ভালো, ঠিক আছে। তো আবার লিঙ্কের যে ডাইভার্সিটিটা সেটা ঠিক রাখার জন্য অনেক সময় কিছু নো ফলো লিঙ্কেরও দরকার রয়েছে। শুধু ডু ফলো লিঙ্কটা আসলে আনন্যাচারাল দেখায় কোনো প্রোফাইলের জন্য। সো ইন দ্যাট কেস অনেকে বলে যে কিছু নো ফলো লিঙ্ক থাকাটা ভালো। ডাইভার্সিটি অফ লিঙ্ক টাইপ, লিঙ্ক টাইপের ভিতর ডাইভার্সিটি রাখতে হবে। ওই যে একটু আগে আমি যেটা বললাম, ফোরাম প্রোফাইল, ব্লগ কমেন্টস, তারপর হচ্ছে ফ্রম প্রোফাইল অ্যান্ড ব্লগ কমেন্ট মে বি সাইন অফ দ্য ওয়েব স্প্যাম, ঠিক আছে। তো এই ধরনের ব্লগ কমেন্টিং এবং ওয়েব স্প্যাম থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপর হচ্ছে ডিরেক্টরি, ইদানিং খুব রিসেন্টলি একটা আপডেট এসেছে, গুগল ডিরেক্টরি সাইটকে স্প্যাম সিগন্যাল হিসেবে দেখছে। সো ডিরেক্টরি সাইট থেকে আমরা লিঙ্ক নিব না, আমরা এগুলো নিয়ে সামনের দিকে আলোচনা করার চেষ্টা করবো। ক্লায়েন্টের জন্য হলে ঠিক আছে, ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে, বাট নিজের জন্য কখনোই আমরা কি করবো না, এটা রিকমেন্ড করি না। সো আমরা এগুলো অ্যাভয়েড করবো। হ্যাঁ, ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল আমরা তৈরি করবো, ঠিক আছে। এরপর হচ্ছে স্পন্সর অ্যান্ড ইউজিসি ট্যাগ, লিঙ্ক দ্যাট ইউজ রিলেশন স্পন্সর এবং রিলেশন ইউজিসি আর দ্য ট্রিটেড ডিফারেন্টলি দেন নর্মাল ফলো রিলেশন নো ফলো লিঙ্ক, ঠিক আছে। অর্থাৎ কোথাও যদি রিলেশন স্পন্সর দেন, কোথাও যদি রিলেশন ইউজিসি এই শব্দটা যদি ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে সেটা নো ফলো হিসেবে কাউন্ট করা হবে। আচ্ছা, কন্টেক্সচুয়াল লিঙ্ক, কন্টেক্সচুয়াল লিঙ্কটা আমরা বুঝতেই পারছি, এটা খুব ইম্পর্টেন্ট। কন্টেন্টের মাঝখান থেকে এরকম এই যে লিঙ্ক পাওয়া, এই যে কন্টেক্সচুয়াল লিঙ্ক এরকে বলা হয়। তো কন্টেক্সচুয়াল লিঙ্কটাও কি খুবই ইম্পর্টেন্ট। সো আমরা লিঙ্ক নিলে কন্টেক্সচুয়াল লিঙ্ক নেওয়ার চেষ্টা করবো। এক্সপ্রেসিভ 301 রিডাইরেক্ট, আপনার ওয়েব পেজে অনেক ব্রোকেন লিঙ্ক থাকলে এই যে 301 রিডাইরেক্ট হয়, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি করে। ইন্টারনাল লিঙ্কিং অ্যাঙ্কর টেক্সট, আপনার ওয়েবসাইটে যখন ইন্টারনাল লিঙ্ক করবেন, যেমন আমি যদি আমার কোনো পোস্টকে দেখাই,
আচ্ছা, যখন কোনো পোস্টের ভিতর আপনি ইন্টারনাল লিঙ্ক করছেন, সেটা আপনি চেষ্টা করবেন হচ্ছে ডিরেক্টলি না দিয়ে, হ্যাঁ, কনটেক্সটের মধ্যে থেকে দেওয়ার জন্য। এই যে দেখেন, এটা একটা ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে, একটা ওয়েবসাইট সম্পর্কে লিখেছি, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক। তো আমি কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট এভাবে সবার লাস্টে দিয়ে দিতে পারতাম যে আপনি এই তিনটা সম্পর্কে জানতে চাইলে এই পোস্টে ক্লিক করুন। অনেক সময় দেখেন লেখে না আমরা যে রিড মোর, হ্যাঁ, ওয়াচ মোর, হ্যাঁ, লার্ন মোর, এরকম দেখে বিভিন্ন কন্টেন্ট দিই, সেটা না দিয়ে গুগল বলছে কি আপনাকে কন্টেক্সচুয়াল লিঙ্কের মাধ্যমে ইন্টারনাল লিঙ্কটা করার জন্য। দ্যাটস ইট, এতটুকু, এর থেকে বেশি কিছু না। লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন, লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন মানে হচ্ছে আমাদের পেজে যখন আমরা the link title, the text appear when you hover over the link may also be used to the weak relevancy signal, ঠিক আছে। আহ, আচ্ছা, এখানে বলছে যে লিঙ্ক টাইটেল, the text that appears when you hover over a link, আপনি যখন কোনো, আচ্ছা, লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন মানে হচ্ছে এটা একটা উইক সিগন্যাল। আপনি যখন লিঙ্কে যখন কোনো টাইটেল যখন ইউজ করবেন, তখন সেটাকে একটা কি উইক রিলেভেন্সি সিগন্যাল হিসেবে ধরা হয়, খুব স্ট্রং কোনো রিলেভেন্সি সিগন্যাল না এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কান্ট্রি টিএলডি অ্যান্ড রেফারিং ডোমেইন। রেফারিং ডোমেইনটা ইম্পর্টেন্ট, আপনি কোন কান্ট্রি থেকে কোন লেভেলের টিএলডি থেকে আপনার ডোমেইন থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন, যেমন .de.cn, এখানে অনেকগুলো টিএলডি দেখানো হয়েছে। এটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, কান্ট্রি ভিত্তিক আপনার কি আসার জন্য, র্যাঙ্কিং আসার জন্য। লিঙ্ক লোকেশন, কোন লোকেশন থেকে বা কোন কান্ট্রি থেকে, কোন কান্ট্রি টিএলডি থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন, এটাও ইম্পর্টেন্ট কি র্যাঙ্কিং আসার জন্য, ঠিক আছে, মানে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে। লিঙ্ক লোকেশন পেজ, ঠিক আছে, আপনি যে লিঙ্কটা সাথে আপনার ওয়েব পেজটা রিলেশন হচ্ছে বা লিঙ্ক দিচ্ছে আপনাকে, সেটা কোন কোন লোকেশনে রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা কি হোম পেজে রয়েছে, নাকি সেটা সাইড বারে রয়েছে, নাকি সেটা আপনার কনটেক্সটের মধ্যে রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মেজর রোল প্লে করে। লিঙ্কিং ডোমেন রিলেভেন্সি, এটা মাস্ট হ্যাভ। আমরা যখন গেস্ট পোস্ট বা আমরা যখন লিঙ্ক বিল্ডিং করবো, তখন অবশ্যই আমাদের লিঙ্কিং ডোমেনের রিলেভেন্সি থাকতে হবে। আমরা কখনোই, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমি হেলথ রিলেটেড ব্লগ থেকে কখনোই লিঙ্ক নিব না, যত বেশি অথরিটি সম্পন্ন হোক না কেন। পেজ লেভেল রিলেভেন্সি, ঠিক আছে, এ লিঙ্ক ফ্রম রিলেভেন্ট পেজ অলসো পাস মোর ভ্যালু, অর্থাৎ রিলেভেন্ট পেজ থেকে, অর্থাৎ আমি কি বিষয়, আমি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে লিখছি, আমি আরেকটা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে লিখছি, এরকম একটা পেজ থেকে যদি আমি লিঙ্ক পাই, সেটা বেশি অথরিটি এবং রিলেভেন্সি বজায় রাখে, এবং সেই ধরনের পেজ থেকে বেশি লিঙ্ক জুস পাস হয়। হ্যাঁ, কিওয়ার্ড ইন টাইটেল, এটা নিয়ে তো আমরা আগেই কথা বলেছি, আমাদের টাইটেলের ভিতরে আমাদের কিওয়ার্ড রাখতে হবে। পজিটিভ লিঙ্ক ভেলোসিটি, a site with positive link velocity usually get as a CRP boost and it shows the site increasing in popularity। আচ্ছা, এখানে এটা বোঝাচ্ছে যে আপনি একটা সাইটে এমন যেন না হয় ফার্স্ট 30 ডেজে আপনি 50টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, পরবর্তী 6 মাসে খবর নেই, এরকম যেন না হয়। আপনাকে ধীরে 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 প্রতিনিয়তই কাজ করে যেতে হবে এবং লিঙ্ক বিল্ডিং করে যেতে হবে, এতে সাইটের পপুলারিটিটা ডে বাই ডে ইনক্রিজ করবে। নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি, ওই যে দ্রুত র্যাঙ্ক পাওয়ার জন্য কিছু কিছু ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসগুলো আমরা করব না। এক্ষেত্রে আমাদের কি হবে, ওয়েবসাইটের যে গ্রথটা, সেই গ্রথের ভিতরে নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি যে বিষয়টা, সেটা ইম্প্যাক্ট হবে এবং সিগনিফিকেন্টলি রিডিউস হবে আমাদের র্যাঙ্কিংটা, ঠিক আছে। খুব দ্রুত ফাস্ট আমাদের কি র্যাঙ্কিং আসার জন্য লিঙ্ক বিল্ডিং করা যাবে না। লিঙ্কিং ফ্রম হাব পেজ, ঠিক আছে, তো সাজেস্টিং দ্যাট getting link from the page are considered the top resource or hubs on the certain topic given special ট্রিটমেন্ট, ঠিক আছে। লিঙ্কিং ফ্রম হাব পেজ বিভিন্ন ওয়েবসাইটের যেরকম যে হিলটপ অ্যালগোরিদম, হ্যাঁ, একটা এখানে নাম মেনশন করেছে, তো তারা সাজেস্ট করছে যে গেটিং লিঙ্ক ফ্রম দিস ফ্রম পেজ দ্যাট আর কনসিডার্ড টপ রিসোর্স, ঠিক আছে। হাব পেজ তো একটা খুব ভালো রিসোর্সফুল একটা সাইট, এরকম টপ রিসোর্স থেকে লিঙ্ক পাওয়া একটা স্পেশাল একটা কি হয়, আপনি একটা লিঙ্ক জুস পাবেন যদি আপনি এই ধরনের বিভিন্ন হাব পেজ থেকে বা এই ধরনের সাইট থেকে যদি আপনি লিঙ্ক নিয়ে আসেন। অথরিটি সাইট থেকে লিঙ্ক, এটা ডেফিনেটলি আমরা বুঝতে পারি যে লিঙ্ক নিলে আমরা অথরিটি সাইট থেকে নিব। আনরিলেভেন্ট, স্মল, আনট্রাস্টনেস যে সকল ওয়েবসাইট রয়েছে বা ট্রাস্টওয়ার্থি নাই বা ট্রাস্টফুলও নাই, এরকম ওয়েবসাইট থেকে আমরা লিঙ্ক নেব না। লিঙ্ক ফ্রম উইকিপিডিয়া সোর্স, হ্যাঁ, উইকিপিডিয়ার মতো এরকম ট্রাস্টওয়ার্থি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক পাওয়া মানে বিশাল কিছু, ঠিক আছে। এগুলো থেকে নেওয়া গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এগুলোর লিঙ্কের ভ্যালু অনেক বেশি, বাট গুগল উইকিপিডিয়া সচরাচর লিঙ্ক সচরাচর ফিক্সড রাখে না, রিমুভ করে দেয়, ঠিক আছে। এটার লিঙ্ক পাওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, co-occurrenceness, the words that appear around your backlink helps to tell Google what that page is about, ঠিক আছে। আপনি যে কিওয়ার্ড থেকে র্যাঙ্ক পাচ্ছেন, হ্যাঁ, সেইটার উপরে ডিপেন্ড করে গুগল বুঝতে পারবে যে আপনার পেজটা কি রিলেভেন্ট এবং কোন পেজে আপনার কি যাচ্ছে, লিঙ্কটা যাচ্ছে। ব্যাকলিঙ্ক এজ, অ্যাকর্ডিং টু গুগল প্যাটেন্ট, older link are more ranking powerful than newly মিন্ট ব্যাকলিঙ্ক, অর্থাৎ পুরাতন লিঙ্কগুলো বেশি কি পাওয়ারফুল,
ঠিক আছে, গুগলের কাছে। লিঙ্ক ফ্রম রিয়েল সাইট ভার্সেস স্পেল লগ। আচ্ছা, যখন আমরা সাইট নিব তখন এমন কোনো সাইট বা টেম্পোরারি যে সকল সাইটগুলো রয়েছে সেই সকল সাইটগুলো থেকে আমরা নিব না। আমরা অবশ্যই কি নিব, যেগুলোতে মানে অর্গানিক যে সকল সাইটগুলো রয়েছে সেই সকল সাইট থেকে আমরা লিঙ্ক নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল, আমাদের লিঙ্ক প্রোফাইল তৈরি করতে হবে ন্যাচারালি, কি বলবো, আনইউজেবল বা যেগুলো আসলে কি আনন্যাচারাল যে সকল লিঙ্ক বিল্ডিং রয়েছে যেমন পিভিএম। ঠিক আছে, যদিও আমরা শিখবো এগুলো, বাট এগুলো থেকে লিঙ্ক না নেওয়াটাই বেটার। রেসিপ্রোকাল লিঙ্ক, রেসিপ্রোকাল লিঙ্ক মানে হচ্ছে আমি বললাম মিস্টার এ কে যে তুমি আমাকে একটা লিঙ্ক দিবা, আমি মিস্টার এ বললো ঠিক আছে আমিও তোমাকে একটা লিঙ্ক দিব। এই যে দুইজনের ভিতরে চুক্তির মাধ্যমে এক পেজ থেকে এক পেজে লিঙ্ক দেওয়া, এটাও কিন্তু রেসিপ্রোকাল লিঙ্ক হিসেবে ধরা হয় এবং এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে, এটা লিঙ্ক স্ক্যাম হিসেবে ধরা হয় এটাকে। ঠিক আছে, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ঠিক আছে, ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো রয়েছে সেই সকল যেমন wordpress.com, blogspot.com এই ধরনের কন্টেন্ট থেকে লিঙ্ক না নেওয়াটাই ভালো, এগুলো গুগল অ্যাভয়েড করতে আমাদের বলছে। লিঙ্ক ফ্রম 301 রিডাইরেক্ট, এটাও কি করছে, এটা কি এখানে কি হয় না, লিটল বিট জুস কম্পেয়ার টু দ্য ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক থেকে সামান্য কিছুটা কি লিঙ্ক জুস আসে, বাট এটা এই ধরনের লিঙ্ক থেকে আমরা কি করবো না, কখনোই 301 রিডাইরেক্ট কি করবো না, লিঙ্ক নেব না। আচ্ছা, schema.org। ঠিক আছে, আপনার সাইটে যদি স্কিমা থাকে, এখন স্কিমের জন্য অনেক প্লাগইন ব্যবহার করা হয়ে থাকে, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, সো এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা দিস ইজ মে এ ডিরেক্ট বুস্ট অন দ্য ফ্যাক্ট দ্যাট পেজ আর মাইক্রো ফরম্যাটিং হ্যাভ হায়ার এসিআরপি সিটিআর। অর্থাৎ আপনি এই ধরনের যদি স্কিমা ব্যবহার করেন, এটা সিটিআর আপনার ক্লিক থ্রু রেট বাড়াতে হেল্প করে। ট্রাস্ট র্যাঙ্ক লিঙ্কিং সাইট, ওই যে ট্রাস্ট অথরিটি, এটা মজার একটা ম্যাজেস্টিকের একটা সিগন্যাল যেটার মাধ্যমে আমরা জানতে পারি কোনো ওয়েবসাইটের টিএডি এটা কত, অর্থাৎ ট্রাস্ট ফ্লো, টিএফডিএফটা কত, ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লোটা, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক অন দ্য পেজ, কতগুলো আউটবাউন্ড লিঙ্ক রয়েছে একটা পেজের ভিতরে, যত বেশি আউটবাউন্ড লিঙ্ক যাবে সেই ওয়েবসাইটের তত লিঙ্ক জুস পাস হয়ে যাবে, এবং আপনি চেষ্টা করবেন এমন পেজ থেকে লিঙ্ক নেওয়া যে ওয়েব পেজে কোনো আউটবাউন্ড লিঙ্ক নাই, আপনি একটাই লিঙ্ক দিবেন, সেই পেজের ভিতরে একটাই কি থাকবে, আউটবাউন্ড লিঙ্ক থাকবে। ফোরাম লিঙ্ক নিয়ে বলছে যে বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল লেভেল স্প্যামিং গুগল মে সিগনিফিকেন্টলি ডিভ্যালু লিঙ্ক ফ্রম ফোরাম থেকে কোনো লিঙ্ক আমরা নিব না। ওয়ার্ড কাউন্ট অফ লিঙ্কিং কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টের যে কন্টেন্ট থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন সেই কন্টেন্টের ওয়ার্ড কাউন্ট কতটুকু সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যত বেশি ওয়ার্ড কাউন্ট থাকবে আপনার ওই পেজের, সেটার বেশি তত বেশি আপনি ভ্যালু পাবেন। কোয়ালিটি অফ লিঙ্কিং কন্টেন্ট, লিঙ্কিং কন্টেন্টের কোয়ালিটিটা কিরকম ওয়েল রাইটিং কিনা সেটাও গুগল দেখবে। সাইট ওয়াইড লিঙ্ক, ঠিক আছে, গুগল cat has confirmed that site wide link are the compressed to the count of signal link। ঠিক আছে, তো ইউজার ইন্টারাকশন এরপরে রয়েছে। তো আমরা আজকে প্রায় অলমোস্ট কতগুলা 90টার মতো আলোচনা করেছি, নেক্সটে আমরা বাকিগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এতটুকুই রাখছি, ভিডিও বেশি লং হয়ে গেলে আপনাদের কি থাকে না, ধৈর্য থাকে না। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি টপিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো।